আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। ভ্রমণ পর্বে আমাদের অবস্থান নীলফামারী জেলা। নীলফামারীতে এখন আমরা অবস্থান করছি ডিমলা উপজেলায়। আমাদের এবারের গন্তব্য ডালিয়া তিস্তা ব্যারেজ। আমাদের পাইলট ভাই চলে আসছে। মোস্তাকিম ভাই, ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আচ্ছা, মোস্তাকিম ভাই কিন্তু আমাদেরকে দুদিন যাবত এই নীলফামারীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখাচ্ছে। আজকেও যথারীতি মোস্তাকিম ভাই চলে আসছে ওনার অটো নিয়ে। মোস্তাকিম ভাইকে সাথে নিয়ে আমরা চলে যাব এখন ডালিয়া ব্রিজে। কত দূর এখান থেকে, কয় কিলো? এখান থেকে খুব কম হলো 10 থেকে 15 কিলো হইব। 10 থেকে 15 কিলো। কেমন সময় লাগে? 40 মিনিট। 40 মিনিট লাগবে। আচ্ছা, এখন বাজে 10:40। আমরা রওনা দিচ্ছি তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে। চলেন বিসমিল্লাহ বলে আমরা যাত্রা শুরু করি। বিসমিল্লাহ। টান দেন আস্তে। যেতে যেতে আমাদের সামনে পড়ল ছোট একটি নদী। নদীর নাম নাউতারা নদী। চমৎকার সুন্দর নদী, কিন্তু পানি একদমই শুকিয়ে গেছে। পানি কিন্তু একদমই স্বচ্ছ। আমরা চলে আসছি এখন ডালিয়া তিস্তা ব্যারেজে। আমার পিছনে খরস্রোতা তিস্তা নদী। তিস্তা নদীর উৎপত্তি হয়েছে ভারতের হিমালয় পর্বত থেকে, তারপরে সিকিম আর পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এই তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। ভীষণ খরস্রোতা একটি নদী। নদী এখন অনেকটাই শুকিয়ে গেছে। বর্ষা মৌসুমে এই নদীর ভয়ঙ্কর একটা রূপ থাকে আমাদের দেশে, আর যখন খরার মৌসুম বা শুষ্ক মৌসুম তখন পানি শুকিয়ে যায়। শুকনো মৌসুমে এই নদীতে পানি না থাকার কারণে এই অঞ্চলের, বিশেষ করে উত্তর অঞ্চলের কৃষি জমিতে চাষাবাদের অনেক ক্ষতি হয়। সেই কারণে এই নদী আমাদের উত্তর অঞ্চলের দুঃখ নামেও পরিচিত। চীনের যেরকম হুয়াংহো চীনের দুঃখ, সেরকম তিস্তা নদী উত্তরাঞ্চলের দুঃখ, বিশেষ করে পানি না থাকার জন্য শুকনো মৌসুমে। আমরা এখন চলে যাব তিস্তা ব্যারেজে। সামনে ওই যে দেখা যাচ্ছে তিস্তা নদীর উপরে অবস্থিত তিস্তা ব্যারেজ, সেই ব্যারেজটি দেখতেই এসেছি এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। ভালো আছেন? জমিতে সার দিচ্ছেন? কি আবাদ করবেন এখানে? শাক আবাদ করবেন? কলমির শাক, পালং শাক, শীতের শাক। বর্ষার সময় কোন পর্যন্ত পানি ওঠে? এগুলো সব ডুবে যাবে না? ব্লকের উপর পর্যন্ত পানি যাবে। কিছুদিন আগেও তো এই পর্যন্তই পানি ছিল। 10-15 দিন আগেও এইখানে পানি ছিল, এখন আস্তে আস্তে নেমে গেছে। আর শুকনো মৌসুমে কি এই পরিমাণ পানি থাকে না? এটাও থাকে না? ও আচ্ছা, এটাই মোটামুটি পাওয়া যায় সারা বছর। ভারতের অংশে বাঁধ থাকার কারণে ওরা যখন বাঁধের গেটগুলি বন্ধ করে দেয় তখন পানির প্রবাহ অনেক কমে যায় তিস্তা নদীতে। তখন আর প্রচুর পরিমাণে পানি এই নদীতে প্রবেশ করে না। যতটুকু আমাদেরকে দেওয়ার কথা পানি ঠিক ততটুকুই দেয়, মাঝে মধ্যে সেটাও দেয় না। এ কারণেই আমাদের এই অঞ্চলের মানুষ তিস্তা নদীর পানি নিয়ে সবসময় সোচ্চার। আশা করছি আমরা
এর সমাধান খুব দ্রুতই হবে। তিস্তা সেচ প্রকল্প উত্তরাঞ্চল তথা বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। এটি ডালিয়া তিস্তা ব্যারেজ নামেও পরিচিত। উত্তরাঞ্চলের মোট 4টি জেলা লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর এবং রংপুর, এই 4টি জেলার আবাদী অঞ্চলকে এই সেচ প্রকল্পের আওতায় আনার জন্য তিস্তা ব্যারেজটি নির্মাণ করা হয়েছিল। তো চলুন আমরা এখন তিস্তা ব্যারেজের উপরে চলে যাই। তিস্তা নদীর উপর অবস্থিত তিস্তা ব্যারেজ লালমনিরহাট জেলার হাতীবান্ধা এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলার মধ্যে অবস্থিত। আর রংপুর শহর হতে এর দূরত্ব 61 কিলোমিটার, লালমনিরহাট থেকে এর দূরত্ব 70 কিলোমিটার এবং নীলফামারী জেলা হতে এই তিস্তা ব্যারেজের দূরত্ব 45 কিলোমিটার। উত্তরাঞ্চল খরাপীড়িত এলাকা হওয়ায় তৎকালীন ব্রিটিশ আমলে 1937 সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় 1953 সালে পাকিস্তান আমলে। 1957 সালে নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর 1979 সালে ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয় এবং 1985 সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় 2500 কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ সহ সেচযোগ্য কৃষিজমি ও জলকাঠামো নির্মাণ শুরু হয়। 1990 সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছর 5ই আগস্ট এর কার্যক্রম চালু হয়। এর মোট নির্মাণ ব্যয় ছিল 1500 কোটি টাকা এবং 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি কি বিক্রি করেন ভাই? লেবুর শরবত, লেবুর শরবত, আমরা মাখা, তুহিন ব্লগস, হানিবিডি গ্রাম বাংলা। আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? কোথা থেকে আসছেন? আপনার বাড়ি সিরাজগঞ্জ, তাই? সিরাজগঞ্জ কোথায়? সদরে। আচ্ছা, ঘুরতে আসছেন না? আচ্ছা, ঘোরেন, আমরাও একটু ঘুরি। ভাই, আমরা কত করে বিক্রি করতেছেন? আমরা এমনি পিস নিলে হচ্ছে আপনার 20 টাকা, জি। আর মাখাই নিলে হচ্ছে 15 টাকা। আর গ্লাস প্রতি আর কি। আচ্ছা। আর লেবুর শরবত 15 টাকা। লেবুর শরবত 15 টাকা। আর পানি কত করে ভাই? না, পানি ফ্রি। আলহামদুলিল্লাহ, ভাই পানি ফ্রি খাওয়াচ্ছে, আলহামদুলিল্লাহ। প্রচণ্ড রোদ, বেশ গরম কিন্তু এখানে। কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, একটু পানি খাই। বিসমিল্লাহ। আমার পিছনে তিস্তা ব্যারেজের গেটগুলি দেখা যাচ্ছে। এই তিস্তা ব্যারেজে মোট 44টি গেট আছে, যে গেটগুলি দিয়ে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আর সামনে নদীতে দেখতে পাচ্ছেন অসংখ্য স্পিড বোট। এই স্পিড বোটগুলোতে চড়ে যারা দর্শনার্থী এই এলাকায় বেড়াতে আসেন তারা তিস্তা নদীতে ঘুরে বেড়ান।
প্রচণ্ড খরস্রোতা নদী, নদী কিন্তু বেশ শুকিয়ে গেছে, এখন পানি অনেক কমে গেছে। মাঝে মাঝে চর দেখা যাচ্ছে, চারিদিক দিয়ে ওই দিক দিয়ে দেখা যাচ্ছে চর জেগে গেছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? একটু উঠি। তিস্তা নদীর পারে নৌকা দাঁড়িয়ে আছে, সেই নৌকাতে উঠলাম, ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রাখছি। ভাইয়ের বাড়ি কোথায়? আমাদের বাড়ির পাশেই। লালমনিরহাট জেলায়? আচ্ছা, নদীতে এখন কেমন পানি আছে ভাই? পানি নাই ভাই, শুকায় গেছে। 10-15 দিন আগেও তো একদম ভরা পানি ছিল, ভরা পানি ছিল, তখন ওই দিক থেকে পানি ছেড়ে দিছিল। ভারতে পানি ছিল। আর এখন থেকে খরা মৌসুম পর্যন্ত এরকমই থাকবে পানি? না, আরো কমে যাবে। আরো কমে যাবে? আর শুকা যাবে। তখন কি নৌকা চলাচল করা যায়? না, ওই যে বগলের সাইডে একটু পানি থাকে, খুব সামান্য, অল্প। আর পুরাটা একদম বালুচর হয়ে যায়। সবগুলা গেট বন্ধ করে দেবে, 1 ফিট গেট ছাড়া থাকবে মাত্র 44টা গেটের সবগুলো বন্ধ থাকবে, একটা গেট খালি 1 ফিট ছাড়া থাকে। মাত্র 1 ফিটের জন্য ছাড়া? ছাড়া 1 ফিট সাইডে রাখা, ওই আর পানিগুলো ক্যানেলে আউট করে, ক্যানেলে দিয়ে দেয় চাষাবাদের জন্য। চাষাবাদ। নদীতে মাছ পাওয়া যায় না এখন আর? এখনো মাছ ধরা শুরু হয়নি, দেরি আছে। গেটগুলো লাগাইব, তারপর। বড় বড় মাছ কি পাওয়া যায় এই নদীতে? পাওয়া যায় 4 কেজি, 5 কেজি, 7 কেজি। রুই মাছ? না, রুই মাছ না, ওই রুইও পাওয়া যায়, আর বয়েল আর বোয়ালও পাওয়া যায়? বাঘের মাছ। আচ্ছা, আপনারা নৌকা নিয়ে কোন দিক দিয়ে চলাচল করেন? এদিক দিয়ে যাবো, এই যে পিছনে, আর ওই দিক পর্যন্ত যাই। আপনারা কি শুধু ওই যে ভ্রমণ করতে আসে যারা, তাদেরকে নিয়েই ঘুরে বেড়ান? এমনি যাত্রী পারাপারের জন্য না এটা? না। জনপ্রতি কয় টাকা ভাড়া নেন এই ঘোরানোর জন্য? 50 টাকা নেই, 100 টাকা নিয়ে, 100 টাকা নিলে ওই গ্রামে চলে যাবে। আর যদি কাছাকাছি ঘুরে 50 টাকা। ঘুরে আসে 50 টাকা। দিনে এরকম কয়টা টিপ মারা যায়? বর্তমানে লোক কম, খুবই কম, খুবই কম। বেড়াতে আসতেছে না? না, শীতে বেশি বেড়াতে আসে না? শীতের সময় আর এই যে বর্ষার সময় আসে লোকজন বেশি। ও, বর্ষাতে বেশি আসে, নদী যখন ভরা থাকে। ভরা থাকে তখন লোকজন ভালো আসে। আচ্ছা, আল্লাহর রহমতে চলে তো, দিনপাত চলে যায় না? চলে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নৌকাতে মাঝি ভাইয়ের সাথে কিছু সময় গল্প করলাম, ওনাদের জীবনযাত্রা কিভাবে চলাচল করতেছে সব কিছু জানার চেষ্টা করলাম। এখন আমরা ডালিয়া ব্রিজের উপর দিয়ে চলে যাব নদীর ওই পারের অংশটা একটু ঘুরে আসি। বাঁধের 3টা গেট এইমাত্র খুলে দেওয়া হয়েছে, খুলে দেওয়াতে প্রচুর পানির স্রোত প্রবাহিত হচ্ছে এই অংশে। কিছুক্ষণ আগেও এই চরটা জেগেছিল, এখন পানিতে আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আমরা এখন অটো নিয়ে উঠে পড়েছি তিস্তা ব্যারেজের ওপরে। তিস্তা ব্যারেজের ওপর দিয়ে আমরা এখন পার হয়ে চলে যাচ্ছি নদীর অপর প্রান্তে। ব্যারেজের উপর দাঁড়িয়ে আছি এখন আমরা। এই যে গেটগুলি দেখা যাচ্ছে, এগুলি বন্ধ করে দেওয়া হয় যখন পানির প্রবাহ বন্ধ করার প্রয়োজন মনে করা হয়। আর এই পারে নদীর অংশটা দেখা যাচ্ছে ধুধু বালুচর, মাঝখানে পানি একদমই নাই। কিছু কিছু স্পিড বোট ওই দিক দিয়ে ঘুরে আসতেছে। ম্যাক্সিমাম স্পিড বোটগুলোতেই ট্যুরিস্ট উঠেছে, ট্যুরিস্ট নিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে তিস্তা নদীতে।
তিস্তা ব্যারেজের উপর দিয়ে পার হয়ে আমরা চলে আসছি নীলফামারী থেকে লালমনিরহাট জেলায়। এখন আমি অবস্থান করছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলাতে। নদীর ওই পারে নীলফামারী জেলা, নদীর এপারে লালমনিরহাট জেলা। দুই জেলার সীমান্ত কিন্তু ভাগাভাগি হয়েছে এই তিস্তা ব্যারেজ দিয়ে। বন্ধুরা, এবারের ভ্রমণ পর্বে আপনাদেরকে আমরা দেখাতে নিয়ে এসেছিলাম তিস্তা নদীর উপরে নির্মিত তিস্তা ব্যারেজ। তিস্তা নদীর উপরে নির্মিত এই তিস্তা ব্যারেজটির অবস্থান লালমনিরহাট জেলার হাতীবান্ধা এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলায়। তিস্তা ব্যারেজটি ঘুরে দেখলাম, এখানকার ইতিহাস ঐতিহ্য যতটুকু জেনেছি আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করলাম। আশা করছি আজকের এই ভ্রমণ পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভ্রমণ পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।